উফ, আমার বিয়ে নিয়ে অনেক স্বপ্ন আছে, আর বিয়ের থেকেও বেশি বিয়ের ওয়েডিং ফটোশুট নিয়ে আমি প্রচন্ড এক্সাইটেড। আমি একেবারে বড় লোকেদের মতো নিজের বিয়ের ফটোশুট করতে চাই, কারণ বিয়ে মানেই সুন্দর সুন্দর ফটো তোলা। ও, বিয়ের সময় শুধু ফটো তুলবি আর লোকজনকে খাওয়াবি না, আনন্দ দিবি না, ভালো ভালো দামি দামি গহনাগাটি পরবি না, বেনারসি পরবি না, তাহলে বিয়ে করে কি হবে? শুধুমাত্র ফটোশুট করলেই বিয়ে হয়ে যায় তো? আমি কি একবারও বলেছি নাকি শুধুমাত্র ফটোশুট করলেই বিয়ে হয়ে যায়? আমি বলছি বিয়ের জন্য প্রি ওয়েডিং ফটোশুটের কথা, কারণ আমি এখন সোশ্যাল মিডিয়াতে দেখেছি প্রি ওয়েডিং ফটোশুট ভীষণ পরিমাণে ভাইরাল হচ্ছে। তাই আমি বিয়ের আগে বিদেশে গিয়ে আমার বরের সাথে প্রি ওয়েডিং ফটোশুট করতে চাই। এভাবে শোভা সোশ্যাল মিডিয়া খুলে প্রি ওয়েডিং ফটোশুট করার জন্য নানান রকম বিদেশি লোকেশন দেখতে শুরু করে, কারণ সে ভালো করে বুঝতে পারে যে তার বিয়ের বয়স হয়েছে আর তার বাবা মা তার জন্য বড়লোক পরিবারের ছেলের সম্বন্ধ দেখছে। বেশ কিছুদিনের মধ্যেই শোভার জন্য রাজ নামে ধনী পরিবারের ছেলের বিয়ের সম্বন্ধ আসে। তাই শোভা এটা ভেবে খুবই খুশি হয় যে বড়লোক পরিবারের ছেলের সঙ্গে যখন বিয়ে ঠিক হচ্ছে, তখন তার বিয়ের প্রি ওয়েডিং ফটোশুটও খুবই সুন্দর হবে। দাদা, আপনাদের মেয়েকে খুব সুন্দর দেখতে, আর আমাদের শোভাকে রাজের বউ হিসেবে কিন্তু খুব পছন্দ হয়েছে। তাই আপনি ভালো দিন দেখে বিয়ের ডেটটা পাকা করুন। আমি তাড়াতাড়ি রাজের সঙ্গে শোভার বিয়েটা দিতে চাই। শোভা ও রাজ চন্দনা দেবীর কথা শুনে খুবই খুশি হয়। তাদের বিয়ের ডেট পাকা হয়েছে বলে দুজনে দুজনের ফোন নাম্বারও আদান প্রদান করে নেয়। সেদিনের পর থেকে তারা দুজনে ফোনে কথা বলতে শুরু করে। একদিন, আচ্ছা রাজ, তোমরা তো অনেক বড় লোক, তাই তোমরা নিশ্চয়ই আমাদের বিয়ের জন্য অনেক অনেক টাকা খরচা করবে। আচ্ছা, তোমাদের বিয়ের বাজেট কত? কেন বলো তো, হঠাৎ বাজেটের কথা কেন বলছো? আমার বাবা আর মায়ের আমি একমাত্র পুত্র সন্তান, তাই আমার বিয়ের জন্য আমার মা বাবা 20 লক্ষ টাকা খরচ করতে চলেছে। আসলে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, তারপর তাদের সবাইকে ভালো ভালো খাবার খাওয়ানো, তারপর তোমাকে বাড়ির বউ হিসেবে দামি দামি গহনা বা বেনারসি শাড়ি দেওয়া, সবকিছু মিলে প্রায় অনেক টাকাই খরচ হবে। আমি সেসব তো বুঝলাম, কিন্তু তুমি এত টাকা খরচ হওয়ার কথা বলছো, তবু বিয়ের প্রি ওয়েডিং ফটোশুটের কথা বলছো না কেন? তোমার কি বিয়ের ফটোশুট নিয়ে কোনো প্ল্যানিং নেই? হ্যাঁ, বিয়ের জন্য ফটোগ্রাফি লোকের সঙ্গে কন্ট্যাক্ট করেছি, কিন্তু আলাদা সেভাবে ফটো তোলার জন্য কোনো প্ল্যানিং করিনি। তবে তোমার যদি আলাদা করে ফটো তোলার প্ল্যানিং থাকে তাহলে আমাকে বলতে পারো। হ্যাঁ অবশ্যই, আমার না আমাদের বিয়ের প্রি ওয়েডিং ফটোশুট নিয়ে অনেক প্ল্যানিং আছে, আর আমি চাই তুমি আর আমি বিদেশে গিয়ে নিজেদের বিয়ের আগে ফটোশুট করতে। দামি দামি অ্যালবাম তৈরি হলে আমরা পরে নিজেদের বিয়ের সময়ের ফটোগুলো দেখে বিয়ের দিনের কথাগুলো মনে করতে পারবো। শোভার মুখে এমন কথা শুনে রাজ প্রথমে কিছুটা অবাক হয়, কারণ বিদেশে গিয়ে ফটোশুট করাতে অনেক টাকা খরচা হতে পারে। কিন্তু যেহেতু হবু বউ তার কাছে আবদার করেছে, তাই রাজ আর না করতে পারে না। রাজ বিদেশে গিয়ে প্রি ওয়েডিং ফটোশুট করার জন্য রাজি হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ রাজ, তুমি ভবিষ্যতে ভীষণ ভালো হাজবেন্ড হবে। আমি এক্ষুনি বিদেশে যাওয়ার জন্য আমার ব্যাগ প্যাকিং করে নিচ্ছি, আর আমি আমার বান্ধবীদের ফোন করে বলে দিচ্ছি যে আমরা সবাই বিদেশে প্রি ওয়েডিং ফটোশুট করতে যাচ্ছি। কারণ বিয়ের আগে ফটোশুট করতে হলে আমার বান্ধবীদেরও তো প্রয়োজন পড়বে। নিজের হবু বউয়ের সঙ্গে তার বান্ধবীদেরকে বিদেশে নিয়ে যাওয়ার কথা শুনে রাজ একেবারে আকাশ থেকে পড়ে। সে কিছু বলতে যাবে তার আগেই শোভা রাজের মুখের উপর ফোনটা কেটে দেয়, আর সে সঙ্গে সঙ্গে বিদেশে যাওয়ার জন্য নিজের ব্যাগপত্র গুছিয়ে নিতে শুরু করে। সেই সাথে শোভা তার প্রিয় বান্ধবীদের সঙ্গে কনফারেন্সে কথা বলে। রত্না, পল্লবী, পৌশালী, তোরা সবাই তাড়াতাড়ি নিজেদের ব্যাগপত্র গুছিয়ে নে, কারণ আমরা দুদিনের মধ্যে ফ্লাইটে করে বালিতে যাব, আর বালিতে গিয়ে আমরা বিয়ের আগে ফটোশুট করাবো। কারণ আমার একটা বড়লোক পরিবারের ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, তাই তোরা বুঝতেই পারছিস আমার বড়লোক বর প্রি ওয়েডিং ফটোশুট করতে অনেক টাকা খরচা করতে চলেছে। শোভার এমন কথা শুনে তার বান্ধবীরা ভীষণ পরিমাণে খুশি হয়, তাই তারা বিনা টাকায় শোভার হবু বরের সঙ্গে বিদেশে যেতে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। তারা সবাই মিলে তাড়াতাড়ি করে নিজেদের ব্যাগপত্র গুছিয়ে বিদেশে যাওয়ার জন্য একেবারে তৈরি হয়ে নেয়। অন্যদিকে রাজ অতিরিক্ত 5 লক্ষ টাকা ব্যয় করে সকলের বিদেশে যাওয়ার জন্য টিকিট কাটে। 2 দিন পর তারা সবাই এয়ারপোর্টে দেখা করে, আর এরকম শোভার সঙ্গে তার গোষ্ঠী শুদ্ধ বান্ধবীকে দেখে রাজ প্রচন্ড পরিমাণে অবাক হয়। শোভা, তুমি চাইলে তোমার আরো 10-12টা বান্ধবীকে নিয়ে আসতে পারতে, কেননা মাত্র এই কয়জন বান্ধবীকে নিয়ে ফটোশুট করবে? তুমি কি আমার সঙ্গে মজা করছো? আমি দেখছি এই প্রি ওয়েডিং ফটোশুট নিয়ে শুধুমাত্র আমার আর আমার বান্ধবীদের এক্সাইটমেন্ট আছে, কিন্তু তোমার টাকা খরচা হচ্ছে বলে তোমার কোনো এক্সাইটমেন্ট নেই। শোভার কথা শুনে রাজ চুপ করে থাকে। ঠিক সেই মুহূর্তে শোভার বুক করা ফটোগ্রাফার এয়ারপোর্টে এসে পৌঁছায়। ও মাই গড শোভা, তোমাকে দেখতে কি সুন্দর লাগছে, আর সেই জন্যই আমি তোমার জন্য অনেক দামি ক্যামেরা নিয়ে এসেছি, যাতে তোমার অনেক ভালো ভালো ফটো তুলে দিতে পারি। কিন্তু ডার্লিং, তোমাকে আগে অ্যাডভান্স পেমেন্ট করে দিতে হবে, আর আমি কিন্তু এয়ারপোর্টে দাঁড়িয়েছি অ্যাডভান্স পেমেন্টটা নিয়ে নেব, মাত্র 11 লক্ষ টাকা।
হ্যালো ডেভিড দা, তুমি একদম চিন্তা করো না, আমার বর এক্ষুনি তোমাকে 11 লক্ষ টাকা চেক লিখে দেবে। এই বলে শোভা তার হবু বরকে 11 লক্ষ টাকা চেক লিখে দিতে বলে। আর 11 লক্ষ টাকার কথা শুনে রাজ একেবারে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যায়। সকলে তার মুখে জলের ছিটা দিলে রাজের আবার জ্ঞান ফিরে আসে, কিন্তু শেষ পর্যন্ত রাজ শোভার আবদারে ডেভিডকে 11 লক্ষ টাকা দিতে বাধ্য হয়। আর ডেভিড 11 লক্ষ টাকা পেয়ে নিজের পকেটে ভরে নেয়। কয়েক ঘন্টার মধ্যেই তারা সকলে মিলে প্লেনে করে বিদেশের মাটিতে গিয়ে পা দেয়। বিদেশে গিয়ে শোভা এবং তার বান্ধবীদের সঙ্গে নানান রকম পোজে প্রি ওয়েডিং ফটোশুট করতে শুরু করে। আর সেই সাথে শোভা তার বরকে একেবারেই পাত্তা দেয় না। শোভা, ভালো করে একটু পোজটা দাও, আর তোমার বান্ধবীদের বলো ব্রাইড টু বি ট্যাগটা ভালো করে ধরতে। আর এই যে বরের নামটা যেন কি? হ্যাঁ রাজ, তুমি না এই ফটো থেকে একটু সরে যাও, কারণ এই ফটোতে তোমাকে একদমই মানাচ্ছে না। সে কি, এত টাকা খরচা করে আমার বউকে আর তার গোষ্ঠী শুদ্ধ বান্ধবীকে প্রি ওয়েডিং ফটোশুট করতে বিদেশে নিয়ে এলাম, আর আপনি বলছেন আমাকে ফটোতে মানাবে না? উফ, তুমি রেগে যাচ্ছ কেন? উনি যা বলছেন তা শোনো না একবার। লাস্টের দিকে আমার আর তোমার একসঙ্গে ফটো তোলা হবে তো। এখন আমি কোটে সিঙ্গেল ফটো তুলে নিই আমার বান্ধবীদের সঙ্গে, তারপর তোমার সঙ্গে ফটো তুলবো। এই বলে শোভা তার বান্ধবীদের সঙ্গে সুন্দর সুন্দর ফটো তুলতে শুরু করে। আর অন্যদিকে শোভার হবু বর গরমের মধ্যে নিজের বউয়ের মাথায় ছাতা ধরে দাঁড়িয়ে থাকে। সবার ফটো তোলা হয়ে গেলে শেষে রাজ এবং শোভা একসাথে 3 থেকে 4টে ফটো তোলে। এভাবে প্রি ওয়েডিং ফটোশুট করতে গিয়ে রাজের প্রায় 20 লক্ষ টাকা শেষ হয়ে যায়, কিন্তু তাতেও শোভার কিছু যায় আসে না। সব রকম ফটো তোলা হয়ে গেলে তারা আবার দেশে ফিরে আসে। রাজ আরো অতিরিক্ত 1 লক্ষ টাকা ব্যয় করে বিয়ের প্রি ওয়েডিং ফটোশুটের অ্যালবাম তৈরি করে। আর এই দেখে শোভা অত্যন্ত খুশি হয়। সে সমস্ত ফটো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে শুরু করে। একটা দামি মুরগি পেয়েছো, তাই এখন যা ইচ্ছে তাই করছো। আমার মা যে কোন কুলক্ষণে মেয়েটার সাথে আমার বিয়ে ঠিক করলো কি জানি, আমার এখনই 20 লক্ষ টাকা চলে গেল, আর আমি মাত্র 2টো ফটো তুলতে পারলাম। এভাবেই দেখতে দেখতে বিয়ের দিন এগিয়ে আসতে থাকে। আর শোভা নিজের ফটো তোলা নিয়ে আরো ভীষণ পরিমাণে মাতামাতি করতে শুরু করে। আমার বিদেশের প্রি ওয়েডিং ফটোগুলোতে অনেক অনেক লাইক আর কমেন্ট এসেছে, কিন্তু এখন আমি ভাবছি যে বিয়ের দিন ফটোশুটে কি করব, কারণ এমনিতেই রাজের অনেক টাকা খসে গেছে, তাই মনে হয় না ও আমাকে আর ফটোশুট করানোর জন্য টাকা দেবে। ঠিক এমন সময় চন্দনা দেবী তার হবু বৌমার সঙ্গে দেখা করতে আসে। আর চন্দনা দেবী তার হবু বৌমাকে প্রায় 5 লক্ষ টাকার গহনা এবং দামি দামি বেনারসি দেয়। এত দামি গহনা এবং বেনারসি পেয়ে শোভা ভীষণ পরিমাণে খুশি হয়, তাই সে তাড়াতাড়ি করে হাত পেতে উপহারগুলো নিয়ে নেয়। বৌমা, বিয়ের দিন তুমি এই শাড়ি আর গহনাগুলো পরবে কেমন? কারণ তুমি অনেক বড়লোক পরিবারের বউ হতে চলেছ, আর আমি চাই এই সারা শহর দেখুক আমি আমার বৌমাকে অনেক দামি দামি গহনা আর শাড়ি উপহার দিয়েছি। আচ্ছা ঠিক আছে মা, তাই হবে। চন্দনা দেবী নিজের হবু বৌমাকে বিয়ের আগে আশীর্বাদ করে সেখান থেকে চলে যায়, কিন্তু শোভার মন পড়ে থাকে বিয়ের দিন ফটোশুট করার দিকে। তাই সে অনলাইনে দামি দামি ফটো এজেন্সির সঙ্গে কন্ট্যাক্ট করতে শুরু করে। আর সব জায়গায় বিয়ের দিন ফটো তোলার প্যাকেজের দাম শুরু হয় 5 লক্ষ টাকা দিয়ে। আমি বিয়ের সময় এত সুন্দর করে সাজবো, কিন্তু বিয়েতে ফটোশুট করব না, সেটা হতে পারে? তাই আমি 5 লক্ষ টাকা খরচা করে বিয়ের জন্য ফটো এজেন্সি বুক করব। এই বলে শোভা তাড়াতাড়ি নিজের বিয়ের উপলক্ষে 5 লক্ষ টাকা খরচা করে ফটো এজেন্সি বুক করে। আর বিয়ের দিন সে খুব সুন্দর করে সেজে গুজে ফটো তোলার জন্য তৈরি হয়। বিয়ের দিন শোভার কারণে নিমন্ত্রিত আত্মীয় স্বজনদের থেকে ফটোগ্রাফির সংখ্যা বেশি হয়ে যায়, আর সে সবসময় শুধু ফটো তুলতেই ব্যস্ত থাকে। আর এই দেখে রাজ এবং চন্দনা দেবী দুজনেই ভীষণ পরিমাণে বিরক্ত হয়। দাদা, আমার রাইট প্রোফাইলে বেনারসি পরা ফটোটা তুলুন, কারণ এই দিকটা বেশি সুন্দর আছে। আর শুনুন, এই ফটোতে আমার আত্মীয় স্বজন কাউকে নেবেন না কেমন? এমনকি আমার শাশুড়ি মাকে পর্যন্ত বাদ দিয়ে দিন, কারণ আপনারা শুধু আমার একার ফটো তুলবেন। হ্যাঁ দিদি, একদম চিন্তা করবেন না, আমরা শুধু আপনার একারই ফটো তুলছি। এই রাজ, তুমি কিন্তু আমার ফটোর মধ্যে এসো না, কারণ বিয়ের সময় তোমাকে আমার পাশে একদম মানাচ্ছে না। তাই আমি সোশ্যাল মিডিয়ায় তোমার সঙ্গে আমার কোনো ফটো আপলোড করতেই পারবো না। আমাকে একটু নিজের মতো করে ফটো তুলতে দাও। এভাবেই শোভা খুব সুন্দর করে পোজ দিয়ে ফটো তুলতে থাকে। আর এক সময় একজন মহিলার সঙ্গে তার গায়ে ধাক্কা লাগে, আর সেই মহিলার হাতে থাকা জল ছিটকে গিয়ে শোভার সোনার গহনার উপর গিয়ে পড়ে। সেই মুহূর্তে শোভার গলায় থাকা 5 লক্ষ টাকার গহনার উপর থেকে রং উঠতে শুরু করে। এই দেখে চন্দনা দেবী প্রচন্ড পরিমাণে অবাক হয়। এই কি বৌমা, আমি তোমাকে একটা দামি গহনা উপহার দিয়েছিলাম, আর সেই গহনা থেকে রং উঠছে কিভাবে? আমি তোমাকে যে দামি গহনা উপহার দিয়েছি সেই গহনা থেকে তো রং ওঠার কথা না।
হবু শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে শোভা ভয় পেয়ে যায়, কারণ সে তার শাশুড়ি মায়ের 5 লক্ষ টাকার গহনা বিক্রি করে ফটো এজেন্সি বুক করেছে, আর সেই গহনার মতো নকল গহনা নিজের গলায় পরে ঘুরে বেড়াচ্ছে। সকলে মিলে সত্যি কথা জানার জন্য যখন শোভাকে চেপে ধরে, তখন শোভা সকলের সামনে ভ্যাবা করে কেঁদে ওঠে। আমাকে ক্ষমা করে দিন মা, আমি ওই গহনা বিক্রি করে ফটো তোলার জন্য এজেন্সি বুক করে ফেলেছি, কারণ আপনার ছেলে বিয়ের দিন ভালো কোনো ফটোগ্রাফার বুক করেনি, আর যদি বিয়ের দিন ভালো করে ফটো না তুলতে পারি তাহলে আমি সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করব। শোভার কথা শুনে সকলে ভীষণ পরিমাণে অবাক হয়, আর চন্দনা দেবী ও রাজের মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে। কিন্তু এই মুহূর্তে রাজ কিছুতেই চুপ করে থাকতে পারে না। তোমার এত বড় সাহস যে তুমি আমার মায়ের গহনা বিক্রি করে ফটো এজেন্সি বুক করেছো, আর তুমি বলছো আমি ফটো তোলার জন্য কোনো টাকা খরচা করিনি। আসলে তোমার আমার মতো বড়লোক পরিবারের ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে তো, তাই তুমি হাতির 5 পা দেখেছো। এই কিছুদিন আগে তোমাকে 20 লক্ষ টাকা খরচ করে ওয়েডিং ফটোশুট করাতে বিদেশে নিয়ে গিয়েছিলাম, এমনকি তোমার গোষ্ঠী শুদ্ধ বান্ধবীকেও বাদ দেইনি। এমনকি এই ব্যাপারে আমি আমার মাকে কিছুই জানাইনি, কিন্তু এখন দেখছি আমি সব ভুল করেছি। তাই মা, আমি এই লোভী মেয়েকে কিছুতেই বিয়ে করতে পারবো না। তুই যদি আমাকে আগে এই কথা বলতিস তাহলে আমি অনেকদিন আগেই তোর বিয়ে এই মেয়ের সঙ্গে ভেঙে দিতাম। চল রাজ, তোকে আর এই মেয়েকে বিয়ে করতে হবে না। এই বলে রাজ এবং চন্দনা দেবী বিয়ে ভেঙে সেখান থেকে চলে যাবে। এমন সময় শোভা কাঁদতে কাঁদতে তার শাশুড়ি মা এবং হবু বরের পায়ের কাছে এসে পড়ে। আমাকে ক্ষমা করে দাও, আমি বিয়ের সময় ফটো তোলা নিয়ে তোমাদেরকে অনেক জ্বালিয়েছি। রাজ, আমি আর কখনো তোমাকে বিরক্ত করব না, কিন্তু দয়া করে আমার সঙ্গে বিয়ে ভেঙে দিও না। আমার বাবা মায়ের মান সম্মান চলে যাবে আর আমি লগ্নভ্রষ্ট হব। দয়া করে আমাকে বিয়ে করো। এভাবেই শোভা তাদের কাছে বারে বারে ক্ষমা চাইলে রাজ এবং তার মা শেষ পর্যন্ত শোভাকে ক্ষমা করে দেয়। শোভার কখনো ফটো তোলা নিয়ে বেশি মাতামাতি করে না। রাজ এবং শোভা বিয়ের পর সুখে শান্তিতে সংসার করতে থাকে। রিম্পা তার বাবা এবং মায়ের সঙ্গে নৈনিতাল নামক এক এলাকায় বাস করত। বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ায় রিম্পা তার পরিবারের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পায়। রিম্পা পড়াশোনাতেও খুবই ভালো ছিল, তাকে কখনো স্কুলে যাওয়ার কথা কিংবা পড়তে বসার কথা বলতে হতো না। কিন্তু জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে হাড় কাঁপানো কনকনে শীত পড়ার সাথে সাথে রিম্পার মধ্যে পরিবর্তন দেখা দেয়। অন্যান্য বছরের তুলনায় সেই অঞ্চলে এই বছর রেকর্ড ব্রেক করা শীত পড়েছিল, এমনকি ওই এলাকায় বরফ পড়াও শুরু হয়েছিল। রিম্পা এখন ক্লাস 7 এর স্টুডেন্ট ছিল। শীতকাল পড়ার সঙ্গে সঙ্গে রিম্পা এখন কিছুতেই স্কুলে যেতে চায় না। মা, আমি স্কুলে যাব না, আমার প্রচন্ড ঠান্ডা লাগছে, দেখো বাইরে আবার বরফ পড়ছে। আসলে রিম্পা যে ঠান্ডার মধ্যে স্কুলে যেতে চাইছিল না সেটা নয়, তার স্কুলে না যাওয়ার পেছনে অন্য একটা কারণ ছিল, আর সেটা হলো তাদের স্কুলে নতুন জয়েন করা ঋত্বিকা ম্যাডাম। ঋত্বিকা ম্যাডাম ভীষণই রাগী এবং নিষ্ঠুর প্রকৃতির একজন মহিলা ছিল। সে ছোট ছোট কারণে বাচ্চাদেরকে অনেক বড় বড় শাস্তি দিত, আর সেই কারণে বাচ্চারা তাকে বাঘের মতো ভয় পাওয়া শুরু করেছিল। তাদের মধ্যে রিম্পাও ছিল একজন। রিম্পা স্কুলে যেতে না চাইলেও তার মা তাকে জোর করে স্কুলে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পরে তাদের ক্লাসের নতুন শিক্ষিকা ঋত্বিকা ম্যাডাম চলে আসে। সবাই শোনো, আমি তোমাদেরকে এখন ক্লাস ওয়ার্ক করতে দেব। তোমাদেরকে আমি কিছু প্রশ্ন লিখতে দেব, যারা যারা লিখতে পারবে না তাদেরকে আমি শাস্তি দেব। ঋত্বিকা ম্যাডামের কথা শুনে সবাই প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। ভয়ে ভয়ে সকলে খাতায় প্রশ্ন লিখতে শুরু করে। এই 5টা প্রশ্ন আমি তোমাদেরকে লিখতে দিলাম, এখনই 5 মিনিটের মধ্যে এই প্রশ্নগুলো আমাকে লিখে দাও। ভালো করে শোনো, মাত্র 5 মিনিট সময়। এই 5 মিনিটের মধ্যে যে যে লিখতে পারবে না তাদেরকে আমি কঠিন শাস্তি দেব। ম্যাডামের কথা শুনে রিম্পা তার সবচেয়ে কাছের বন্ধু রাজাকে বলে, এই রাজা, ম্যাম তো কত কম সময় দিয়েছে, এত কম সময়ের মধ্যে এই উত্তরগুলো আমরা কিভাবে লিখবো বল? আমিও পারবো না, তুই তো জানিস আমার হাতের লেখা এমনিতেই স্লো, আর তাছাড়া এই ঠান্ডার মধ্যে আমার হাত একেবারে বরফের মতো জমে গেছে, আমি তো ঠিক করে পেনও ধরতে পারছি না, তাহলে লিখবো কিভাবে বল? ঋত্বিকা ম্যাডাম ভীষণই চালাকি করে ওই প্রশ্নগুলো স্টুডেন্টদেরকে লিখতে দিয়েছিল, যাতে কেউই এত কম সময়ের মধ্যে প্রশ্নের উত্তরগুলো লিখতে না পারে। 5 মিনিট হয়ে গেছে, আর কেউ লিখবে না। সবাই খাতা নিয়ে এসো, দেখি তোমরা কে কেমন লিখেছো। ম্যাডামের কথা শুনে ক্লাসের বাচ্চারা ভয়ে ভয়ে খাতা নিয়ে ম্যাডামের টেবিলের সামনে এসে লাইন করে দাঁড়ায়। এই তো, আমি এটাই চেয়েছিলাম, তোমরা কেউ ঠিকঠাক উত্তর লিখতে পারোনি, সেই জন্য আমি তোমাদের ক্লাসের সবাইকে শাস্তি দেব। সবাই এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো, আমি এখনই আসছি। এই বলে ঋত্বিকা ম্যাডাম বাইরে চলে যায়।
কিছুক্ষণ পর ঋত্বিকা ম্যাডাম বাইরে থেকে অনেক অনেক বরফ নিয়ে চলে আসে। সে বেশি বেশি করে বরফ নিয়ে প্রত্যেক স্টুডেন্টের স্কুল ড্রেসের মধ্যে ভরে দেয়। এর ফলে ঠান্ডায় বাচ্চারা তিরিং বিরিং করে লাফাতে শুরু করে। এই একদম লাফালাফি করবে না, আর মুখ থেকে কারোর যেন কোনো শব্দ না বেরোয়, না হলে আমি তোমাদের জামার মধ্যে আরো বেশি করে বরফ দিয়ে দেব, তখন তোমাদের আরো ঠান্ডা লাগবে। চুপচাপ দাঁড়াও, তোমাদের কি শাস্তি পেতে দেখে আমার কিন্তু খুব ভালো লাগছে। এই কনকনে শীতের মধ্যে এমনিতেই সকল বাচ্চারা প্রচন্ড কষ্ট পাচ্ছিল, তার উপরে তাদের জামার মধ্যে বরফ দিয়ে দেওয়ার ফলে তারা কিছুতেই ঠান্ডা সহ্য করতে পারে না, তাই সকল বাচ্চারাই কান্নাকাটি করতে থাকে। ম্যাডাম, আমাদের খুব ঠান্ডা লাগছে, দয়া করে আমাদেরকে ছেড়ে দিন ম্যাডাম, আমাদের ড্রেসের মধ্যে থেকে বরফগুলো বের করে দিন, আমাদের খুব ঠান্ডা লাগছে, আমাদের তো ঠান্ডা লেগে শরীর খারাপ করবে। না, একদম চুপ করে দাঁড়াও, এটাই তোমাদের শাস্তি। সবাই কান খুলে শুনে নাও, আমি যে তোমাদেরকে এরকম শাস্তি দিচ্ছি এটা যেন ক্লাসের বাইরের কেউ না জানতে পারে, এমনকি তোমাদের বাবা মাও নয়। কেউ যদি জানতে পেরেছে তাহলে কিন্তু তোমাদের জন্য আরো কঠিন শাস্তি আছে। কিছুক্ষণ পরেই ঘন্টা পড়ে গেলে ঋত্বিকা ম্যাডাম সেখান থেকে চলে যায়। ক্লাসের বাচ্চাদেরকে ঠান্ডার মধ্যে এরকম শাস্তি দিতে পেরে ঋত্বিকা ম্যাডামের মন একেবারেই খুশ হয়ে যায়। অন্যদিকে বাচ্চাদের ড্রেসের মধ্যে বরফ গলে যাওয়ায় সবার ড্রেস ভিজে যায়। তাদের কাছে আর কোনো উপায় না থাকায় ওই ভিজে ড্রেস পরেই তাদেরকে বাকি ক্লাস করতে হয়। এর ফলে বাচ্চারা ঠান্ডায় অনেক বেশি কষ্ট পায়। এতক্ষণ ধরে ঠান্ডায় কষ্ট পাওয়ার ফলে বেশ কয়েকটা বাচ্চার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে যায়। সেরকমই রিম্পাও স্কুল ছুটির পর বাড়িতে গিয়ে প্রচন্ড পরিমাণে হাঁচি কাশি করতে থাকে। কিরে রিম্পা, তোর তো খুব ঠান্ডা লেগে গেছে, এখন কদিন স্কুলে যেতে হবে না, শরীরটা ঠিক হয়ে গেলে তারপর স্কুলে যাবি। এই শুনে রিম্পা খুবই খুশি হয়। 2-3 দিন স্কুলে না গিয়ে সে বাড়িতে খুবই মজা করে কাটায়, কিন্তু 2-3 দিন পর তাকে আবার স্কুলে যেতেই হয়। এই যে 3 দিন স্কুলে আসোনি কেন? কোথায় ছিলে তুমি 3 দিন? চুপ করে আছো কেন? কোথায় ছিলে 3 দিন? রিম্পা ম্যাডামের কথা শুনে উঠে দাঁড়িয়ে বলে, ম্যাডাম, সেদিন ঠান্ডার মধ্যে শাস্তি পেয়ে না 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 সরি ম্যাডাম, ভুল বললাম। আসলে ম্যাডাম বরফ পড়ছে বলে আমার প্রচন্ড ঠান্ডা লেগে গিয়েছিল, আমার খুব জ্বর এসেছিল আর সর্দিও হয়েছিল, সেই জন্য মা আমাকে কদিন স্কুলে আসতে দেয়নি। ও, তোমার খুব ঠান্ডা লেগে গিয়েছিল তাই না? ঠান্ডা লাগা কাকে বলে সেটা আমি তোমাকে আজকে দেখাবো। তোমার সাহস কি করে হয় পরপর 3 দিন তুমি স্কুল কামাই করো? বাইরে বেরিয়ে এসো তুমি। ঋত্বিকা ম্যাডামের কথা শুনে নিজের জায়গা থেকে বাইরে বেরিয়ে আসে। যাও, বাইরে থেকে একটা মোটা বরফের চাই তুলে নিয়ে এসো, তাড়াতাড়ি যাও। ম্যাডামের কথা শুনে রিম্পা তাড়াতাড়ি করে বাইরে থেকে একটা বড় বরফের চাই তুলে নিয়ে আসে। রিম্পা মনে মনে ভাবে এটাই হয়তো তার শাস্তি, কিন্তু তার ধারণা একেবারেই ভুল ছিল, কারণ ঋত্বিকা ম্যাডাম তাকে আরো কঠিন শাস্তি দেবে বলে ঠিক করেছিল। এই বরফের টুকরোটা এখানে রাখো, আর তাড়াতাড়ি জুতা মোজা খুলে এই বরফের টুকরোর উপর দাঁড়িয়ে পড়ো। কি বললাম? তাড়াতাড়ি ওঠো ওঠো, না হলে কিন্তু এবার আমার হাত উঠে যাবে। এই শুনে রিম্পা তাড়াতাড়ি করে জুতা এবং মোজা খুলে বরফের চাইয়ের উপর উঠে দাঁড়িয়ে পড়ে। তার পায়ে প্রচন্ড ঠান্ডা লাগে বলে সে একভাবে কিছুতেই বরফের উপর দাঁড়িয়ে থাকতে পারে না। তার পা দুটো একেবারে অবশ হয়ে আসে। খুব কষ্ট করে কিছুক্ষণ বরফের উপর দাঁড়ানোর পর রিম্পা আর ঠান্ডা সহ্য করতে পারে না, তাই সে বরফ থেকে পা সরিয়ে নেয়। এই দেখে ঋত্বিকা ম্যাডাম খুব রেগে গিয়ে বেতের বাড়ি দিয়ে রিম্পার পায়ে আঘাত করতে থাকে। তাই রিম্পা আবার তাড়াতাড়ি করে বরফের চায়ের উপর উঠে দাঁড়িয়ে পড়ে। ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনোই স্কুল কামাই করব না। আমার যতই শরীর খারাপ হোক না কেন আমি রোজ স্কুলে আসব। আমি আর এই বরফের উপরে দাঁড়িয়ে থাকতে পারছি না ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন। এমন সময় ঘন্টা পড়ে গেলে রিম্পা সেই দিনের মতো বেঁচে যায়, কিন্তু বেশ অনেকক্ষণ ধরে বরফের উপর দাঁড়িয়ে থাকার কারণে রিম্পার আজকেও প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে যায়। এমনকি বাড়ি যেতে যেতে তার প্রচন্ড পরিমাণে জ্বর আসে। কিন্তু ঋত্বিকা ম্যাডামের ভয়ে পরের দিন রিম্পা সেই জ্বর নিয়েই আবার স্কুলে চলে যায়। এমন ভাবে সময় কাটতে থাকে। এভাবেই প্রত্যেক দিন তাদের ক্লাসে ঋত্বিকা ম্যাডাম ছাত্রছাত্রীদেরকে ঠান্ডার মধ্যে নানান রকমের শাস্তি দিয়েই থাকে। কখনো সে বাচ্চাদেরকে কষ্ট দেওয়ার জন্য ঠান্ডার মধ্যে ক্লাসরুমের ফ্যান চালিয়ে দেয়, আবার কখনো বাচ্চাদের গায়ে ঠান্ডা জলের ছিটা দেয়।
এর ফলে সময়ের সঙ্গে সঙ্গে বাচ্চারা একেবারে অতিষ্ঠ হয়ে ওঠে। রিম্পা, আমাদের ঋত্বিকা ম্যাম এবার খুবই তাড়াতাড়ি করছেন। আমার মনে হয় এবার আমাদের প্রিন্সিপাল ম্যাডামকে জানানো দরকার, তা না হলে উনি আমাদেরকে শাস্তি দিয়ে দিয়ে কোনোদিন মেরেই ফেলবেন। তুই কি পাগল হয়ে গেছিস? রিম্পা ম্যাডাম ভীষণ চালাক। উনি যদি জানতে পারেন আমরা ওনার নামে প্রিন্সিপালের কাছে কমপ্লেন করেছি, তাহলে উনি আমাদেরকে মেরে ফেলবেন। আর তাছাড়া প্রিন্সিপাল ম্যাডাম কোনো প্রমাণ ছাড়া আমাদের কথা বিশ্বাস করবেন কেন? রিম্পার কথা শুনে তার বন্ধু বান্ধবদের মন খারাপ হয়ে যায়। তারা কেউই বুঝতে পারে না কিভাবে ঋত্বিকা ম্যাডামের হাত থেকে রেহাই পাওয়া যাবে। কিন্তু সেদিনই রিম্পা একটা দুর্দান্ত উপায় খুঁজে পায়। স্কুল ছুটির পর রিম্পা বাড়িতে এসে দেখে বিদেশ থেকে তার কাকু মদন ফিরে এসেছে। আর মদন রিম্পার জন্য এক খুবই সুন্দর বিদেশি পেন কিনে নিয়ে আসে। কি হলো রিম্পা, এই পেনটা তোমার পছন্দ হয়নি? এই পেনটা কোনো সাধারণ পেন নয়, এই পেনটা একটা ক্যামেরা লাগানো আছে, তাই তুমি এই পেন দিয়ে লেখার সাথে সাথে সবকিছু ভিডিও রেকর্ডও করতে পারবে। এবার তোমার পছন্দ হয়েছে তো? এই শুনে রিম্পার মাথায় একটি খুবই ভালো আইডিয়া আসে। পরের দিন রিম্পা সেই পেনটা নিয়ে স্কুলে চলে যায়। সে ওই পেনটা তার স্কুল ড্রেসের সামনের দিকে আটকে রাখে, যাতে করে সবকিছু সে ভিডিও রেকর্ডিং করতে পারে। আর সেদিন তাদের ঋত্বিকা ম্যাডাম নিষ্ঠুরতা সর্বশেষ পর্যায়ে পৌঁছে যায়। এই, তোমরা এক এক করে সবার টিফিন বক্স নিয়ে আমার কাছে এসো। তোমাদের সবার খাবার আজকে আমি খাবো, আর যার যার খাবারের স্বাদ আমার পছন্দ হবে না তাদেরকে আমি পানিশমেন্ট দেব। ম্যাডামের কথা শুনে একে একে সমস্ত স্টুডেন্টরা টিফিন বক্স নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ে। ম্যাডাম একে একে সকলের টিফিন টেস্ট করে দেখে, আর যাদের টিফিন খেয়ে ম্যাডামের ভালো লাগে না, ম্যাডাম তাদেরকে পানিশমেন্ট দেওয়ার জন্য স্কুলের বাইরে খেলার মাঠে নিয়ে যায়। তাদের মধ্যে রিম্পা, রাজা এবং আরো দু একজন ছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস তোরা? চুপচাপ এই বরফে ঢাকা মাটির উপর শুয়ে পড়। দেখ, তোদের খুব ঠান্ডা লাগবে, খুব মজা পাবি তোরা, তাড়াতাড়ি শুয়ে পড়। এই বলে ঋত্বিকা ম্যাডাম তাদেরকে বরফ ঢাকা খেলার মাঠের উপর শুইয়ে দেয়। এর ফলে বাচ্চারা প্রচন্ড ঠান্ডা অনুভব করে। ঠান্ডা সহ্য করতে না পেরে তাদের মধ্যে দুজন অজ্ঞান হয়ে যায়, আর বাকি দুজনই খুবই জোরে জোরে কাশতে থাকে। তাদের কাশির আওয়াজ পেয়ে স্কুলের বাকি টিচাররাও সেখানে চলে আসে। তাদেরকে দেখে ঋত্বিকা ম্যাডাম নাটক করা শুরু করে দেয়। আপনারা এসেছেন, প্লিজ আমাকে হেল্প করুন। দেখুন না, এই বাচ্চাগুলো ঠান্ডার মধ্যে বরফ নিয়ে খেলা করছিল। বাচ্চাগুলো এত বোকা, বরফের উপর শুয়েছিল, আর দেখুন দুজনে তো অজ্ঞান হয়ে গেছে। তাড়াতাড়ি এদেরকে হসপিটালে নিয়ে চলুন। ঋত্বিকা ম্যাডাম নিজেই অন্যান্য টিচারদের সহযোগিতায় রিম্পা এবং তার বন্ধুদেরকে হসপিটালে নিয়ে যায়। তাদের শারীরিক তাপমাত্রা অনেক বেশি কমে যাওয়ায় কয়েক ঘন্টা গরম ঘরের মধ্যে রাখার পরেই তাদের জ্ঞান ফিরে এলে রিম্পা এবং তার বন্ধুরা সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং নিজেদের পরিবারের লোকজনকে সমস্ত সত্যি কথা বলে। কিন্তু ঋত্বিকা ম্যাডাম কিছুতেই নিজের অন্যায় স্বীকার করতে চায় না, আর অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও বাচ্চাদের কথা বিশ্বাস করতে চায় না। তোমরা কি পাগল হয়ে গেছো? আপনারা কেউ এদের কথা বিশ্বাস করবেন না। এরা সব বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছে। আমি বাচ্চাদেরকে এত ভালোবাসি, আমি কি কখনো বাচ্চাদের উপর এরকম ভাবে অত্যাচার করতে পারি? ঠিক আছে, আপনারা সবাই এখনই প্রমাণ পেয়ে যাবেন। বাবা, তোমার ফোনটা দাও তো। রিম্পা তার বাবার মোবাইল ফোনের সঙ্গে সেই পেন কানেক্ট করে সকলকে ভিডিও রেকর্ডিং দেখিয়ে দেয়। এর ফলে ঋত্বিকা ম্যাডাম সকলের সামনে ধরা পড়ে যায়। স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং বাচ্চাদের গার্জেনরা ঋত্বিকা ম্যাডামের উপর প্রচন্ড পরিমাণে ক্ষেপে যায়। তারা সকলে মিলে ঋত্বিকা ম্যাডামকে পুলিশের হাতে তুলে দেয়। কোর্ট থেকে তার 6 বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। পরে জানা যায় ঋত্বিকা ম্যাডাম মানসিকভাবে ভারসাম্যহীন ছিল, আর সেই কারণেই সে বাচ্চাদের উপর অত্যাচার করত। ঋত্বিকা ম্যাডামকে উচিত শাস্তি দিতে পেরে সমস্ত ছাত্রছাত্রীরা প্রচন্ড খুশি ছিল। তবে আজও ঋত্বিকা ম্যাডামের নাম শুনে তারা সকলে ভয়ে কেঁপে ওঠে।